কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার উপরে তিস্তার পানি। রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ। কুষ্টিয়ার মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রের মৃত্যু, গুরুতর আহত 1। গাড়ি জব্দ হলেও পালিয়েছে চালক। দখলদারের থাবায় অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার জিকে খাল, জলবদ্ধতার কবলে হাজার হাজার বিঘা ফসলি জমি, দ্রুত খননের দাবি। আইনজীবী সহকারী থেকে শত কোটি টাকার মালিক হাবিব, সাবেক প্রতিমন্ত্রী শরীফের ব্যক্তিগত সহকারী হয়ে পান আলাদিনের চেরাগ। এবং জনবল সংকটে বরিশাল সিটি কর্পোরেশনের সেবা ব্যাহত, হাসিনা সরকারের পতনের পর লাপাত্তা কাউন্সিলররা, নগরবাসীর ভোগান্তি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ভারতের উজান থেকে নামা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। এতে প্লাবিত হচ্ছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসত বাড়িতে উঠছে পানি। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা, আমন ও মৌসুম ফসল। সহকর্মীদের তথ্য ছবিতে আপন ও রিপোর্ট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। রোববার সকাল 9টায় কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদী। প্লাবিত হয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল। অনেক বসতবাড়িতে উঠেছে পানি। রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। গতকাল থেকে পানি আসার পরে আমাদের নৌকা নাই, ভেলা নেই, আমাদের চলাফেরা করা খুব সমস্যা হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা। বাড়ির রান্নাঘর তলে গেছে, টিবল, হাঁস মুরগি ভাসি যায়, গরু ছাগল নিয়ে সমস্যা, সবকিছু মানে সমস্যা। একটু পানি ঢেকুশ হইলেই আমাদের রাস্তার মধ্যে 1 কোমর পানি। আমরা কোথায় যাব? পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে উত্তরের জেলাগুলোর নদী তীরবর্তী মানুষ। পানিতে তলিয়ে গেছে রোপা, আমন সহ মৌসুমী সবজি ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। মনে করেন বৃদ্ধ মানুষের সমস্যা, গরু ছাগলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা পড়ে গেছে আমরা এই পানি হঠাৎ আসার কারণে। আমার 2.5 একর মাটির ধান তলে গেছে। হ্যাঁ, ধান পাওয়া যাবে কি না যাবে এটা কোনো উদ্দেশ্য নেই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা সহ অন্য নদীতেও বেড়েছে পানি। নিম্নাঞ্চল ডুবে তলিয়েছে ঘরবাড়ি। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আউশ ধান সহ শাকসবজি ক্ষেত। আমাদের ফসল এ পর্যন্ত মেলা কিছু ডুবেছে, শাক সবজি এবং কলা, বেগুন, তোড়া যাই কিছু ছিল। বন্যা এবছর যে ভাঞ্জা আছে, অন্য বছর এরকম দীর্ঘস্থায়ী ভাঞ্জা ছিল না। ক্ষতির কোনো শেষই নাই, এমন ক্ষতিকার আমরা এখানে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে আরো দুর্ভোগ ও ফসলহানির শঙ্কা করছেন স্থানীয়রা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। উজানের ঢল আর টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি। বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানিও। এ নিয়ে আলো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, লালমনিরহাটের সামগ্রিক কি অবস্থা দেখছেন, জানাবেন আমাদের। ডানা, আসলে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা এবং ধরলার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে কিন্তু আসলে বন্যার সৃষ্টি করেছে। গত 3 দিন ধরে কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ হাতীবান্ধা উপজেলার গড্ডিমারির কিছু নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে এবং অন্তত এই কয়েকটি ইউনিয়নের পানিবন্দী অবস্থায় 10,000 পরিবার আসলে রয়েছে। আমরা সকাল থেকে এই জেলার বিভিন্ন ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখেছি। আসলে এই অঞ্চলগুলোতে কিন্তু গ্রামীণ যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো দিয়েও কিন্তু আসলে পানির স্রোত বইছে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং অনেকে উঁচু রাস্তায়ও কিন্তু আশ্রয় নিয়েছে। আজকে সকালবেলা কিন্তু লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচায় লালমনিরহাটের জেলা প্রশাসক পরিদর্শন করেছেন। তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে লালমনিরহাট
লালমনিরহাটের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে তিনি পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা তার কাছে রয়েছে, মজুদ রয়েছে। তিনি আসলে এই বন্যার্তদেরকে ত্রাণ দিবেন। এছাড়া কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাও এই লালমনিরহাটের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে এবং নদী অঞ্চলগুলো রয়েছে ভাঙ্গন প্রবণ, সেই ভাঙ্গন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। তার সাথে আমাদের কথা হচ্ছে, তিনি জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই কমে এসেছে, ফলে কিন্তু তিস্তার পানি আসলে কমতে শুরু করতে পারে। আমরা একটি তথ্য দিয়ে বলতে চাই যে আজকে সকালবেলা কিন্তু তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তবে দুপুরবেলা কিন্তু পানি কিছুটা কমে বিপদসীমার মাত্র 1 সেন্টিমিটার এবং বর্তমানে কিন্তু লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে এই পানি কমার গতিটাও আসলে কিন্তু ধীরগতি সম্পূর্ণ। এই ধীরগতির কারণে কিন্তু যে প্লাবিত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো থেকে পানি খুব সহজেই নামছে না। এ কারণে কিন্তু আসলে দুর্ভোগ কিন্তু আসলে এখনো কাটেনি। আরেকটি বিষয় জানাতে চাই যে তিস্তা যে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা রয়েছেন এবং চরাঞ্চলের বাসিন্দারা রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে অথবা জনপ্রতিনিধির পক্ষ থেকে যে বন্যা কবলিত অবস্থায় থাকা যে মানুষজন আছে তাদেরকে যে সহায়তা করা হয়, এই সহায়তা কিন্তু আসলে তাদের কোনো প্রত্যাশা নয়। তাদের দাবি কিন্তু তিস্তার যে খনন কার্যক্রম সেটি যাতে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কারণ হচ্ছে তিস্তার নদী গর্ভ কিন্তু আসলে ভরে উঠেছে, যার কারণে অল্প পানিতেই অনেক সময় বিপদসীমা অতিক্রম না করতেই প্লাবিত অঞ্চল হয়ে যায়। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়ার মুক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। রোববার সকালে শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাস চালক। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বাড়ি জুড়ে মাতম আর এলাকা জুড়ে শোকের ছায়া। রোববার সকালে মক্তবে কোরআন শিখতে যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কুঠিপাড়া গ্রামের 2 বোন তানজিলা ও মারিয়া সহ 5 শিশু শিক্ষার্থী। ফেরার পথে ঘটে দুর্ঘটনা। 4:30 দিক মসজিদে কোরআন শরীফ পড়ে চলে আসতেছিল, এর মাঝে এই মসজিদ ছাড়া ধরেন 100 ফিট তফাৎ আসার পরেই সরাসরি মাইক করে আসি আপনার বাধা দিয়েছে। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে পড়ে যায় রাস্তার পাশের পুকুরে। এতে ঘটনাস্থলেই মারা যায় মিম। আশঙ্কাজনক অবস্থায় অন্যদের খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা, বিথি ও সাদিয়াকে মৃত ঘোষণা করা হয়। আহত ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন। শিশু সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাদের মা। থামানো যাচ্ছে না কান্না। 4 কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু মানতে পারছেন না স্থানীয়রাও। এটা দাও আমার কোলে, এটা নিয়ে এসে ফেরত দাও আমার সোনার, দাও তো না আর সোনার এটা তো ফেরত দেশে দিতে। দুইটা সোনার তো আল্লাহ নিয়ে গেছে রে। একটা না 5-5টা জীবন আছে, এর পিছর তো চাই আপনারা তার ধরে বিচার করে। এটা মা 5টা মারবো কালি গলা চলে গেছে। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় মাইক্রোবাসটির চালক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। এই ঘটনার পরপরই মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেছে, তাকে ধরা সম্ভব নয়। তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে। খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া অবৈধ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে জিকে খালের পানি প্রবাহ খাল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে জলাবদ্ধতার কবলে পড়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি সহ বসতবাড়ি। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত সহ খননের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
এটি কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার জিকে প্রধান ক্যানেলের শাখা খাল। এই খালের মাধ্যমে এ এলাকার ফসলি জমিতে পানি সরবরাহ সহ হয় পানি নিষ্কাশন। তবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে পানিতে তলিয়ে গেছে প্রায় 3000 বিঘা ফসলি জমি। চরম ক্ষতির মুখে পড়েছে এই এলাকার কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত সহ খননের দাবি তাদের। ক্যানেলে কিন্তু অবৈধ বাড়ি হয়ে আমাদের ক্যানেলটা বুঝায় ফেলেছে। তারপরে আপনার কিছু দুটো মেল হয়েছে জায়গায়, ওই মাথায় যায় সেই মেলের জন্যই আমাদের পানি বেরোয় না, মানে ক্যানেলে ভরাট পড়ে গেছে। আমরা 10 থেকে 12 বছর আমরা হাজার হাজার বিঘা ফসলের জমি আমরা ফসল একটাও ঘরে তুলতে পারি না। আমাদের যেসব প্রান্তিক কৃষকরা আছে তারা এই মানে বছরের বছর তারা লোকসান দিয়ে যাচ্ছে। যত বর্জন আছে এই বর্জনগুলো সব খালে ফেলানোর পর খালে তো কোনো রকম পানি বাড়ায় না, এর জন্যে আমাদের এই মাঠটার আজ এই অবস্থা। শুধু তাই নয়, খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি উঠেছে বসত বাড়িতেও। বাসিন্দারা পড়েছেন চরম বেকায়দায়। দ্রুত এর সমাধান চাই তারা। এখানে আসলে রোড নাই, কিছু নাই, ড্রেন নাই, এখানে পানি বাহাতি পারে না, খুব সমস্যার ভিতরে আমরা আছি। হাত পা চুলকা ই করে খাচ্ছে, এতে তো সমস্যা। বন্দি হয়ে আমরা থাকছি, সবাই মা বাপের বাড়ি চলে যাচ্ছে, যারা মারে বাড়ি নেই তারা কোন যাবি। এ বিষয়ে দখলদাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত এক কারখানার মালিক সবকিছু অস্বীকার করে বলছেন তিনি কোনো খালের জায়গা দখল করেননি। এমনকি তার কারখানার বর্জ্যও ফেলেন না জিকের খালে। আমার তো জায়গাই না, আমি ক্যানেলের ধারে তুলুক জায়গায় আমরা বেশি করি, জিকের জায়গায় আমি নাই, তো জিকের জায়গায় যাবো কেন? জিকি জায়গায় যারা ঘর বাড়ি রয়েছে তার দেখে না, জিকি আলাদা দেখে না। আমরা যে ময়লা মাটি সেটা আমরা আলাদা জায়গায় ফেলা দিয়ে আসি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে দেখি যদি তারা পরিবেশে ক্ষতি সাধন করে থাকে এবং আমাদের ড্রেনেজ ক্যানেল সেটা যদি বন্ধ করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই খালটি খনন সহ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আইনজীবীর সহকারী থেকে ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী হয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন হাবিবুর রহমান হাবিব। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে টাকা উপার্জনের পাশাপাশি সাধারণ মানুষের উপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর গা ঢাকা দেয়া হাবিবকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অজপাড়া ঢাকুয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব অভাবের তাড়নায় এসএসসি পাশ করে ময়মনসিংহে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর 2014 সালে ফুলপুর তারাকান্দা থেকে শরীফ আহমেদ এমপি নির্বাচিত হলে তার ব্যক্তিগত সহকারী হন হাবিব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমপি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে আরও বেড়ে যায় তার দাপট। নিয়োগ বাণিজ্য, তদবির এবং চাঁদাবাজি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়ির 1 কিলোমিটার পূর্বে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন গেট। বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তাও একাধিকবার পাকা করিয়েছেন তিনি। গ্রামে আলিশান বাড়ি, বাড়ির সামনে দৃষ্টিনন্দন মসজিদ, তারাকান্দা, ময়মনসিংহ এবং ঢাকায় একাধিক বাড়ি নির্মাণের পাশাপাশি কিনেছেন কয়েক একর জমি। এমনকি বিগত ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জেতানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। ঢাকা বাসা আছে 2টা, ঢাকা আছে 2টা, ময়মনসিংহ শহরে আছে 2টা, আর মনে করেন যে তারাকান্দা আছে, জায়গা জমি আছে বহুতার। আর এই যে মনে করেন যে বাসাটা করছে, গেট করে করছে, এটা তো প্রধানমন্ত্রীরও নাই এরকম। মসজিদ 2বার ভাঙছে, ভাঙ্গিয়া লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে করে। আর একজনের জ্বালা ডাক্তারের জমি 25 কাঠা এই জোরে দখল করছে। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করছে। রাস্তাঘাট একবারে বন্দি 4বার পাকা করছে। আর ওই দিক থেকে তার নামে অনেক অভিযোগ। সরকার পতনের পর গা ঢাকা দেন হাবিব। এ বিষয়ে তার ভাই রফিকুল ইসলাম জানান, আইনজীবীর সহকারী থাকা অবস্থাতেই অর্থবিত্তের মালিক হয়েছেন হাবিব। তার বাড়ি তার আলাদা টেয়াদা করছে, চাকরি করিয়া করছে, আলাদা আগে চাকরি করিয়া।
আর পিএইচগিরি করে এবারই করছে না। দ্রুত দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করেন দুদকের সাবেক আইনজীবী। তদন্ত হতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে একটি সরকার আসছে, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করতেছে এবং অনিয়ম দুর্নীতি যেগুলো আছে এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে হাবিব আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের শত শত কোটি টাকা। এসব টাকা ফেরত না পেলে হাবিবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন নদীর পানি কোথাও কোথাও বিপদসীমা ছুঁই ছুঁই করছে, আবার কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন সময়ে পালন করা হচ্ছে বিশ্ব নদী দিবস। দিনটিতে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী বাঁচানোর দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার সকালে মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলন, বেলা ও নদী পরিব্রাজক দলের আয়োজনে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাথাভাঙা বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী। পদ্মার অন্যতম প্রধান এ শাখা নদীর উৎপত্তি ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গি নদীর 17 কিলোমিটার ভাটিতে। নদীটি কুষ্টিয়ার দৌলতপুর মেহেরপুরের গাংনী উপজেলা হয়ে চুয়াডাঙ্গার ওপর দিয়ে প্রবাহিত। 135 কিলোমিটার দীর্ঘ এ নদীর 72.640 কিলোমিটারই চুয়াডাঙ্গা জেলায় পড়েছে। ভয়াবহ দূষণে চুয়াডাঙ্গার প্রধান এ নদীটি এখন অস্তিত্ব সংকটে। বিশ্ব নদী দিবসে মাথাভাঙা নদীর দখল, দূষণ রোধ, সব বাঁধ অপসারণ এবং পানির অবাধ প্রবাহ নিশ্চিতের দাবিতে রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলন, বেলা ও নদী পরিব্রাজক দলের এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন পেশার মানুষ। মাথাভাঙা দূষণ এবং দখল প্রতিরোধের জন্য দাবিতে আমাদের এই আয়োজন। আমরা জানি যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি একসময় মাথাভাঙা নদীর অন্তর্ভুক্ত ছিল। মাথাভাঙা নদীর যদি অবাধ প্রবাহ নিশ্চিত না করা যায় তাহলে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী কিছু আর বাঁচবে না। নদীর দুই পাড় থেকে গৃহস্থালী হাটবাজারের বর্জ্য সরাসরি নদীতে ফেলায় পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বর্ষা মৌসুমে মাসখানেক পানি থাকলেও আবার শুকিয়ে মৃতপ্রায় হয়ে পড়ে মাথাভাঙা নদীটি। নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ চান বক্তারা। আমরা নদীতে আমাদের বর্জ্য ফেলছি, আমাদের দূষিত খাবার ফেলছি, আমরা আমাদের মৃত পশু পাখি ফেলছি। সুতরাং আমরা সচেতন হব। নদীর জায়গা দখল করে নেওয়া হয়েছে, নিয়ে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। এটা শুধু চুয়াডাঙ্গায় নয়, এটা বাংলাদেশের সমস্ত জায়গায় এই কাজটা হচ্ছে। পাওবোর সবশেষ জরিপ অনুযায়ী চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীর গড় প্রশস্ততা 95 মিটার। বর্ষা মৌসুমে পানির গড় গভীরতা থাকে 9.50 মিটার। শুষ্ক মৌসুমে তা 1.25 মিটারে নেমে আসায় বন্ধ হয়ে যায় নৌ চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়মের শেষ নেই এসপি মিজানুর রহমানের। ঢাকা ও গোপালগঞ্জে তার ব্যক্তিগত সম্পদ ও বাড়ির পাহারায় নিয়োগ দিতেন পুলিশ সদস্যদের, এমনকি তাদের নিয়ে করাতেন দিনমজুরের কাজও। পুলিশ লাইন্সে টিসিবির পণ্য মজুত করে বিক্রি করে দিতেন মোড়ক বদলে। অভিযোগ আছে পুলিশ সদস্যদের বরাদ্দের টাকা আত্মসাৎ করেন তিনি। মিজানের অপকর্ম দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি ও মামুন ইসলাম। পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। 17তম বিসিএস পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন 2006 সালে। এরপর আদালতের নির্দেশে 2022 সালে বনে যান অতিরিক্ত আইজিপি। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। আছে একাধিক রাইস মিল, এগ্রো ফার্ম ও সার কারখানা। আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের। আমার গোপালগঞ্জের জন্য 2 মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি, 2 মাসের জন্য ছিলাম আর কি, জোরপূর্বক দিয়েছিল। তাই আমাদেরকে পুলিশ হিসাবে না, একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় সে ব্যবহার করত। ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের। পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ।
এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের। উত্তরা, কেরানীগঞ্জ এবং দিয়াবাড়িতে তার ৩-৪ জায়গায় 4টা বাড়ি আছে। এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে। তার বাসায় যে লেবারের কাজগুলো আছে, ইট, বালি, সিমেন্ট এগুলো উপরে নেওয়া, বিল্ডিংয়ের কাজ করা, এগুলো প্রত্যেকটা কাজ করাইতো। মাটি খোঁড়াতে শুরু করে তার 6 বিল্ডিং পুরো পুলিশ সামলা করি। অভিযোগ আছে বাসার গৃহস্থলী কাজও করাতেন পুলিশদের দিয়ে। অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা। যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লোক ক্লোজ করতো, যদি না আসতাম তাহলে পানিশমেন্ট, সাসপেনশন করতো। আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা যাইতো। মুখস্থ একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন, এই কথা বলে আমার কাছে 80,000 টাকা নেয়। ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল, সাসপেনশন করলে 1 লাখ টাকা নিতেন। 1 লাখ 1.5 লাখ টাকার নিচে সাসপেনশন উইথড্র করতেন না। 2024 সালের জাতীয় নির্বাচন সহ 4 ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সদের জন্য বরাদ্দ টাকা। এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন 30% টাকা। একটা 11 লক্ষ টাকার বিল, একটা 9 লক্ষ টাকার বিল, টোটাল 20 লক্ষ টাকা দিয়েছেন। বাকি এখন আমরা 67 লাখ টাকা পাবো। টিএ বিল উনি সর্বনিম্ন আপনার 30 থেকে 35% টিএ বিলে কাটিং দিত। অবৈধ সার কারখানার পাশাপাশি পুলিশ লাইন্সে মিজানের রয়েছে গোডাউন। টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে। প্যাকেজিং করে এগুলো বাহিরে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় দিত, করতো। এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল। উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা করছে। মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী, যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য। সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও। আমরা যারা একটু কথা বলার সুযোগ পাইছি, আমরা একটু কথা বলছি, আমাদেরকে মারার জন্য তারা 200 লোক রেডি করছে এরকম একটা। এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সৎ স্যার ছিল, স্যারদেরকে হুমকি দিয়েছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে। এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি। তবে চাকরি না থাকলেও তেজগাঁয়ের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের। ওটা হ্যাঁ, চাকরিতে নাই আর কি, এখন কাগজপত্র চলতেছে আর কি, শেষ হওয়ার পেনশন বা এসপি মিজানের সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকার অজুহাতে কথা বলতে রাজি হননি তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেশে 12 সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। বড় সিটি কর্পোরেশনে কাউন্সিলরদের দায়িত্ব সরকারি কর্মকর্তাদের দেয়া হলেও ছোট সিটি কর্পোরেশনগুলোতে শুরু হয়েছে বিপত্তি। জনবল সংকটে কাউন্সিলর কার্যালয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিএনপি নেতাদের দাবি, হাসিনা সরকার পতনের পরই গা ঢাকা দেন কাউন্সিলররা। শফিক মুন্সি রিপোর্টে বিস্তারিত। সরকারি সিদ্ধান্তে গেল বৃহস্পতিবার দেশের সবকটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়, আর গেল আগস্টে অপসারিত হয় মেয়ররা। নাগরিক সেবা নিশ্চিতে এসব পদের দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। বড় সিটি কর্পোরেশনগুলোতে সমস্যা না হলেও ছোট ছোট সিটি কর্পোরেশনে জনবল সংকটে কাউন্সিলরদের জায়গায় অন্যদের দায়িত্ব দেয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। মানের অফিসার এখানে আছে, সেই মান দিয়ে তো আসলে জনসেবা করাটা খুব কঠিন হবে। ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, এখানে তো শত কর্মকর্তা, তাদের ওই 90টা ওয়ার্ডে লোক দেওয়া তাদের জন্য কোনো সমস্যা না, তাই না? কিন্তু এটা তো আমাদের জন্য ভীষণ সমস্যা। সিটি কর্পোরেশনগুলোর এমন সংকট ও কাউন্সিলরদের অনুপস্থিতি ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। বাচ্চার যে জন্ম নিবন্ধন এটা করবো, সেটাও ঠিকভাবে পারতেছি না। বয়স্ক ভাতা আছে, তারপরে ওমেন্সের কার্ডের, চাউলের কার্ডেরই আছে, তারপরে মশা আছে, ডেঙ্গু, তারপরে ড্রেন পরিষ্কার হইবে না। গণহারে বাদ দিলে পাবলিকের তো অবশ্যই সমস্যা হবে। গণহারে প্রত্যাহার করাটা আমি মনে করি ঠিক হয়নি। তবে বেশিরভাগ মেয়র ও কাউন্সিলররা রাজনৈতিক পট পরিবর্তনের পর লাপাত্তা হয়ে গিয়েছিলেন বলে দাবি বিএনপি নেতাদের। আমরা তো পালিয়ে যাইনি, যারা পালিয়ে গেছেন তারা ভোটে নির্বাচিত ছিল, আর্টিফিশিয়াল বা পাতার নির্বাচনে তারা নির্বাচিত, এই জন্য তারা পালিয়ে গেছে। নির্বাচনে কারচুপি করছে, কারচুপির কারণে তার মনের ভিতরে ভয় হয়েছে, এই জন্য সে গা ঢাকাতেছে। এখন নাগরিক সেবা নির্বিচ্ছিন্ন রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন মহলের। অতিরিক্ত জনবল ট্রান্সফারের মাধ্যমে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সহায়তা করতে হবে, এবং সব থেকে বড় সমাধান হলো খুব দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে। সংকট কাটিয়ে শিগগিরই শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবে সিটি কর্পোরেশনগুলো, প্রত্যাশা নাগরিকদের। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছে আব্দুল শহীদ নামে এক ব্যক্তি। শনিবার বিকেলে উপজেলার
পূর্বচর মটুয়া গ্রাম থেকে শহীদ সহ 4 জনকে গণপিটুনিতে আহত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, বিকেলে পূর্বচর মটুয়া এলাকায় শহীদ নামের ওই ব্যক্তি সহ 4 জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় কয়েকজন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় শহীদকে হাত পা বেঁধে বেধড়ক পেটানো হচ্ছে। পুলিশ জানায়, নিহত শহীদের বিরুদ্ধে থানায় 8টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। দুপুরে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে একটি পদত্যাগপত্র স্বাক্ষর করেন এই চিকিৎসক। এর আগে পরিচালকের পদত্যাগ চেয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম গত 3 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন বলেও জানান শিক্ষার্থীরা। 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন কলেজের শত শত শিক্ষার্থী। এ সময় তারা ছাত্র রাজনীতি বন্ধ, শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনো স্থাপনার নামকরণ, হল সংস্কার, পতিত স্বৈরাচারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও কলেজের বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদানের দাবি জানান। মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দী থাকা 85 বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। একই সঙ্গে রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া 123 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানো হয়েছে। রোববার দুপুরের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ ঘাটে এই বিনিময় কার্যক্রম শেষ হয়। মিয়ানমারের জলসীমা থেকে বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ 1-এ করে বাংলাদেশিরা ফিরেন। এরপর একই জাহাজে মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানো হয়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে তিস্তার পানি, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ। কুষ্টিয়া মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 স্কুল ছাত্রী মৃত্যু, গুরুতর আহত 1, গাড়ি জব্দ হলেও পালিয়েছে চালক। দখলদারের থাবায় অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার দিকে খাল, জলাবদ্ধতার কবলে হাজার হাজার বিঘা ফসলি জমি, দ্রুত খননের দাবি। আইনজীবীর সহকারী থেকে শত কোটি টাকার মালিক হাবিব, সাবেক প্রতিমন্ত্রী শরীফের ব্যক্তিগত সহকারী হয়ে পান আলাদিনের চেরাগ। এবং জনবল সংকটে বরিশাল সিটি কর্পোরেশনের সেবা ব্যাহত, হাসিনা সরকারের পতনের পর লাপাত্তা কাউন্সিলররা, নগরবাসীর ভোগান্তি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।